নামাজ শেষে মোনাজাতের সময় ডোকরে কেঁদে উঠলেন আমিনুর সাহেব। ইদানিং মেয়েটার জন্য মনটা বেশ ছটফট করছে। বোনের একমাত্র শেষ অংশ এই মেয়েটা কখনো কোনো কিছুতে কমতে রাখেনি। মা বাবা দুটোই হয়েছে, এতে মেয়েটা না হলে কোথায় যেত? সবাই এই মেয়েটাকেই কেন এত কষ্ট দেয়? আল্লাহ, এই জীবনে যদি আমি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কারো একটু কাজেও সাহায্য করে থাকি, একটু পুণ্যর বিনিময়ে হলেও তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। মোনাজাতে কথাগুলো বলছিল, সাথে চোখের পানি ফেলছিল আমিনুর সাহেব। নামাজ শেষে সবাই গোল হয়ে বসে আছে। হুজুর সাহেব হাদিস বলছে, হজরত মুসা আলাহিসাল্লাম ছিলেন অনেক বেশি কৌতূহলী। তিনি যে কোনো বিষয় তার মনের মতো জবাব হওয়ার আগ অবধি আল্লাহর কাছে প্রশ্ন করতেই থাকতেন। তো একবার হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব, আপনি যখন বান্দার উপর খুশি হন তখন কি করেন? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বললেন, আমি তখন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করি। এরপর তিনি আবারও প্রশ্ন করলেন, এর চেয়ে যখন বেশি খুশি হন তখন কি করেন? মহান পরওয়ারদিগার বললেন, তখন আমি তোমাদের ঘরে মেহমান দেই। তো মুসা আলাইহিস সালাম পুনরায় প্রশ্ন করলেন, তাহলে আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন বান্দার উপরে তখন কি করেন? মহান দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে মুসা, শুনে রাখো, আমি যখন বান্দার উপর সবচেয়ে বেশি খুশি থাকি তখন তোমাদের ঘরে কন্যা সন্তান দেই। কন্যা সন্তান? হ্যাঁ। আমিনুর সাহেবের মন এখন অতসী চিন্তা করছে। মেয়েটা সব সহ্য করে অনেক অত্যাচার তো নিজেই করেছে, কিন্তু এভাবে রাগের বশে জেদের বশে সায়ানের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। অনামিকে সুস্থ হলে অতসীর কী হবে? এক মেয়ের জন্য আমি কিভাবে পারলাম অন্যজনের ভবিষ্যৎ নষ্ট করে দিতে? হয়তো এভাবেই শুরু হচ্ছে আমিনুর সাহেবের অনুতাপের অধ্যায়। দিহানের হাত থেকে সিগারেট নিয়ে মুখে দিল ইফাত। সায়ানের পাগলামো, জেদ বা যাই হোক না কেন, এগুলোর জন্য 5টা লাইফে আজ অশান্তি। একটা দীর্ঘশ্বাস পেলে ইফাত বলতে লাগলো, সায়ান আমাদের ছোটবেলার বন্ধু। আমরা 3জন, আমাদের বন্ধুত্ব সবার হিংসের কারণ ছিল। একসাথে উচ্চ মাধ্যমিক পাস, তারপর আলাদা হয়ে গেলাম, কিন্তু দিন শেষে আমরা এক। জানিস তো সায়ানের জেদ, ও কখনো জেদ করে না, কিন্তু যা চাই তা ওর চাই। কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। আর অতসী তো ভালোবাসা, অতসীকে ছাড়া হয়তো ও সব শেষ করে দিত। আমি জানি অতসীকে আগলে রাখবে, কিন্তু আমি কি করব? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিহানের। এখন সময় সায়ানের পাশে দাঁড়ানো। অনামিকা নামক যে রহস্য সমাধান আগে করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপর লেডির কি হবে? তুই রাইমাকে ছাড়িস না, মেয়েটার তো কোনো দোষ নেই। দোষ তো আমার লেডি লাকেরও নেই। তোর লেডি লাক অন্যের সহধর্মিনী। তুই অনেক ভাগ্যবান। অতসীর প্রথম প্রেম তুই। কতটা ভালোবাসিস এখন প্রমাণ করার সময়। ভালোবাসার মানুষকে নিজের করে পেতেই হবে এমন তো কোনো কথা নেই। দূর থেকেও ভালোবাসা যায়। তুই না হয় তাই কর। অতসীকে সায়ানকে সাপোর্ট দিতে হবে। অতসীকে দুই বন্ধুর মাঝে টেনে এনে সম্পর্ক নষ্ট করিস না। আমাদের বন্ধুত্ব এত ঠুনকো নয় যে এভাবে ভেঙে যাবে। তবে অতসীকে সায়ান কষ্ট দিলে আমি ছেড়ে দিব না। সায়ান যে সাইকোল আবার, যে ছেলেটা মেয়েদের দিকে তাকায় না, সেই ছেলে একটা মেয়ের জন্য কি তুলকালামিনা বাদিয়েছে। রহস্য তো রয়েই যাচ্ছে। অনামিকা, যার জন্য 3টা জীবন আজ অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে, সুস্থ হবে না? আশা করছি খুব দ্রুত। অতসী ঘুমিয়ে আছে। একটা চেনা স্পর্শ সুবাস ঘিরে রেখেছে। চোখ না খুলেই বুঝতে পারলো মায়ের বুকে ঘুমিয়ে আছে। আচ্ছা, আল্লাহ এখানে এত শান্তি কেন দিয়েছে? এতটা শান্তি এই বুকে মাথা রেখে হাসতে হাসতে চোখের পানি ফেলা যায়, অভিমান করা যায়। রাত 2টা 13 বাজে। সায়ান সবেমাত্র ফিরল। অতসীকে রেখে আবার বেরিয়েছিল। শত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সাথে একটা ধোঁয়াশাময় ভবিষ্যৎ। অতীত না জানলে ভবিষ্যৎ শুধুই অন্ধকার। রুমে এসে ইজি চেয়ারে বসে সবেমাত্র 2 চোখ বন্ধ করেছে সায়ান। আজ 2 চোখে ঘুম নেই। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মা তবে কেন এসব বলেনি? অনামিকা অপমান করেছিল অতসী না। এসবের উত্তর শুধুই মা দিতে পারত। হঠাৎই কারো হাতের স্পর্শ অনুভব করল সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের পাশে দাঁড়িয়েছে। সায়ান হাত ধরে বসাতে চাইলে অতসী হাত ছাড়িয়ে নেয়। সায়ান তখন 2 হাতে আঁকড়ে ধরে অতসীর কোমর। চুপচাপ অতসীকে বসিয়ে অতসীর মাথা বুকের বাঁ পাশে খুব শক্ত করে ধরে রেখেছে।
আজ যেন সায়েদের হৃদস্পন্দন একটু বেশি। একসময় প্রশ্ন করল, অভিমান? না, ভালোবাসি। কেন এমন করলেন? তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব হচ্ছিল না, অন্য কাউকে সহ্য করতে পারি না। এভাবে আমাদের দু বোনের জীবন নিয়ে খেলার অধিকার আপনার ছিল না। আপনি তো অনামিকাকে ভালোবাসেন, সব জেদ ছিল। আমার কি হবে কখনো চিন্তা করেছেন? আপু সুস্থ হলে আমি কোথায় যাব? সব কেড়ে নিয়েছেন। আমার বাবার ঘরে জায়গা দিবে না। এই সংসারের কোনো অংশীদার আমি নই। এসব তোমার অতসী? এভাবে কেন বলছ? আমার কি করা উচিত? নারীবাদীদের মতো আপনাকে সেসব ব্যবহার ফিরিয়ে দেওয়া উচিত, যা আপনি আমার সাথে করেছেন? না বড় মার কথা মতো আপনার ভুল সূত্রে আগলে রাখা? জীবন কোনো গল্পের পাতার মতো হয় না। এখানে কেন সবাই শাস্তি পায় না? কারণ জীবন গল্পের মতো চলে না। আশেপাশে তাকিয়ে দেখুন তো, আমার মতো অনেক অতসী রয়েছে, শুধুমাত্র সমাজের মানুষের কথার ভয়ে শত অপরাধ মুখ বুজে সহ্য করছে। অতসীরা কেন সমাজের সায়ানদের শাস্তি দিতে পারে না? আপনি আমি না চাইলেও আপনি আমার স্বামী। আমার সব কিছু শুধুমাত্র আপনার জন্য, কিন্তু অতীত আমি ভুলতে পারছি না। কাল রাতেও আমি স্বার্থপর ছিলাম। আপুর কথা না ভেবে আপনাকে চেয়েছিলাম। দিহানকে ভালোবাসা অনেকটা হারাম ছিল, কিন্তু আপনার প্রতি আমার সহানুভূতি বৈধ হওয়ার পরেও আমি মানতে পারছি না। আপুর আমানত আপনি। হয়তো দিহানের কাছে ফিরে যেতাম, কিন্তু রাইমার জন্য ফিরিয়ে এসেছিলাম। তারপর না চাইতেও আপনার মায়ায় জড়িয়ে যাচ্ছি, কিন্তু আপুর জন্য আমাকে আপনাকে ছাড়তেই হবে। আমি আমার সব দায়িত্ব পালন করে চলে যাব, কারণ আমি এই বন্ধন থেকে মুক্তি চাই মিস্টার মাহমুদ। আমি ডিভোর্স চাই মিস্টার মাহমুদ, আমার ডিভোর্স চাই। অতসী থমথমে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্স আওয়াজ সায়ানকে একটু বিচলিত করল না। এমন চুপচাপ থাকতে দেখে অতসী মাথা তুলে সায়ানের দিকে তাকালো। চোখ বন্ধ করে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। এতদিনে বয়স কি বেড়ে গেল? দাড়িগুলো হালকা বড় হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। অতসীর শ্বাস সায়ানের মুখে পড়তে সায়ান চোখ মেলে তাকালো। অতসী আবার বলে উঠল, আমার ডিভোর্স চাই। অতসীর কথা সায়ান কোনো কিছুই বলল না, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অতসীর চোখের দিকে। সায়ানের স্থির চাহনি অতসীকে এলোমেলো করে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ান বলল, একটা কবিতা শুনবে? হুম, আমি কিছু বলেছি। হ্যাঁ, কবে দিবেন? আপু সুস্থ হওয়ার পর নাকি আগে? অতসী কথা শেষ করতে পারে না, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। অতসীর কথায় কোনো কর্ণপাত করল না বলে মনে হলো না। সায়ান অতসীকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, পা পাড়ায় বিছানার দিকে। অতসীর শাড়ির আঁচলে বাঁধা পড়েছে যে সায়ান। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষ তার প্রিয়তমার এই বাঁধন থেকে মুক্ত হতে চায় না। একজন পুরুষ চায় একজন নারী তাকে আগলে রাখুক, সামলে রাখুক, ভালোবাসার আবদার করুক, প্রয়োজনে শাসন। যদি কোনো প্রেমিক পুরুষ এমনটা না চায়, তাহলে বুঝে নিতে হবে সম্পর্কে প্রেম নামক কোনো কিছুই ছিল না। যা ছিল শুধুই আবেগ, মায়া কিংবা আকর্ষণ। সায়ানের স্পষ্টত চাহিদা জানান দিচ্ছে তার দূষক। অতসী সায়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকলো, খুব কাছে এসো না কোনো দিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। ওই চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্বও আছে। মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর সারির, তার চেয়ে বরং দূরেই থাকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিল বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সায়ান মুচকি হেসে উঠে আসে, তুমি যেদিন নিজ থেকে এসে আমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেবে, যেদিন পুরো পৃথিবীর প্রতিটি ইশারা তোমাকে জানান দেবে তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমি আমার অধিকার চাইব, কিন্তু তোমাকে মুক্তি দিতে পারবো না। তোমার ভাষায় ডিভোর্স, আমার ভাষায় মরণ। আমি স্বেচ্ছায় মৃত্যুকে কেন বেছে নিব? আমি এতটা বোকা না মিসেস মাহমুদ। তুমি আমার নও তো কারণও, এটা তুমি মাথায় রেখো। খুব ছোট একটা গভীর স্পর্শ চুমু দিল সায়ান অতসীর কপালে। গায়ে চাদর টেনে দিয়ে বলল,
ঘুমাও, সারাদিন অনেক দখল গিয়েছে। বেহারা সুর তুলেছে রেদওয়ান। আজ হঠাৎ ইচ্ছে করছে। অফিসে নিজের কেবিনে বসে সুর তুলছে রেদওয়ান। এভরি টাইম ইজ মাই ড্রিমস গানের সুর তুলছে। হ্যাঁ, ইদানিং সে বড্ড বেশি মিস করে। হাসি হাসি মুখ, গালে তিল, হাত নাড়িয়ে কথা বলা। মেয়েটা হাসলে যেন চোখ দুটো হাসে। ইদানিং নিঃসঙ্গ, সবসময় বড্ড পড়ায়। শত ব্যস্ততার মাঝেও রেদওয়ান ফোনের স্ক্রিনে হাসি মুখ দেখতে সময় হয়। কিন্তু আগে না ছিল চাহিদা, না ছিল ইচ্ছে। মেয়েটা চাতক পাখির মতো বসে থাকতো একটুখানি কথা বলার জন্য, অথচ তখন সময় দেয়নি। কি করেছে সে? আজ যদি সব ঠিক থাকতো তাহলে ছোট্ট একটা পরী হয়তো আজ রেদওয়ানের সন্তান হিসেবে পৃথিবীতে থাকতো, কোনো নর্দমায় বেশি থাকতো না। প্রেমটা হয়তো শুধু শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল। তাই তো ভালোবাসা প্রমাণ করতে রেদওয়ান যেমন বুকের লোম ত্যাগ করে দিয়েছিল, তেমনি মেয়েটার সতীত্ব নিয়ে ভালোবাসার প্রমাণ নিয়েছিল। যখন জানতে পারল মেয়েটার ভিতরে বেড়ে উঠছে তার নিঃসত্তা, ঠিক তখনই ঘিরে ধরল ব্যস্ততা। শত শত কল মেসেজ দেখেও দেখার সময় হয়নি রেদওয়ানের। যেদিন সব শেষ হয়ে গেল সেদিন থেকে মেয়েটি আর যোগাযোগ করেনি। ভালোবাসার দাবি, অধিকারের দাবি নিয়ে আর আসেনি। রেদওয়ান ফিরে গিয়েও লাভ হয়নি, কারণ সে এক কথাই বলেছিল, আমি আমার প্রথম সন্তানের খুনিকে কখনোই মাফ করতে পারবো না, কখনো না। দিহান 6 মাসের ছুটিতে আছে। সেদিনের মেন্টাল টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে, তাই 6 মাসের জন্য বিরতি দেওয়া হয়েছে। কিন্তু সায়ানের বেশ সাপোর্ট হয়েছে দিহান। যেখানে এদেশে এক মেয়ের জন্য 2 বন্ধুর প্রাণ যায়, সেখানে এক মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দিহান সায়ানকে আগলে রাখছে। বছর খানেক পর আজ 3 বন্ধু আড্ডায় বসেছে। অনামিকাকে বাসায় নিয়ে এসেছে। ইফাত আশা করছে খুব দ্রুত সুস্থ হবে। প্যারালাইজড হলেও অনামিকা সব শুনতে, অনুভব করতে পারে। সময় বহমান। পার হয়ে গেল 2 মাস। আজকের দিনের জন্য অতসীর অক্লান্ত পরিশ্রম করেছে। রাত জেগেছে, সব দায়িত্ব পালন করেছে। সায়ানকে সামলেছে, সংসার সামলেছে, সম্পর্কগুলো গুছিয়ে নিয়েছে। কেমন? যেমন অতসী সারাদিন কেটে যাচ্ছে সব সামলাতে। আবার আজ শাড়ি পরেছে। সায়ান শাড়ি ছাড়া অতসীকে দেখতে নারাজ। ইদানিং অবশ্য অভ্যাস হয়েছে। অনামিকার প্রপার কেয়ার, তারপর আবার সবার জন্য রান্না করতে হচ্ছে। রাইমা অতসী আজকে পাক্কা গিন্নি লুকে আছে। সারাদিনে বেশ আড্ডা হলো। ধীরে ধীরে রাইমার সাথে দিহান স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে আফরিনের সাথেও সব ঠিক। আজ সায়ান অনামিকার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সায়ানের বন্ধু রাইমা, আফরিন, অনামিকার, অতসীর মা বাবা সবাই আজ এসেছে। অতসী আজ সায়ানকে উপহার দিবে। সবাই এসেছে। আফরিন আজ ওদের সাথে আড্ডায় মেতে উঠেছে। অতসীর প্রতি কোনো অভিমান নেই তার। সব জানার পর অতসীর কাছে আফরিন নিজে সরি বলেছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধে। সায়ান অপেক্ষা করছে অতসীর উপহারের জন্য। দৃঢ়পায়ে অতসী অনামিকার রুম থেকে বেরিয়ে আসছে সায়ানের উপহার নিয়ে। অনামিকা? সায়ানের উপহার অনামিকাকে নতুন বউয়ের সাজে সাজিয়েছে অতসী। সব থেকে অবাক করা বিষয়, অনামিকা নিজের পায়ে 2 পায়ে দাঁড়িয়ে বউ সেজে হাসি মুখে এগিয়ে যাচ্ছে সায়ানের দিকে। পুরো বাড়ি জুড়ে অতসীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম যেদিন এই বাসায় এসেছিল তখন কি ভেবেছিল সব পাল্টে যাবে কয়েক মুহূর্তে। এবারে আনাচে কানাচেতে অতসীর বড্ড মায়া পড়েছে। বাগানের প্রতিটি ফুলের টব নিজ হাতে গুছিয়েছে। সায়ান অনামিকের বিবাহিত জীবন যেন সৌরভময় হয়ে ওঠে। তিতির পাখিটা ছোট্ট 2 বাচ্চা দিয়েছে। বারান্দায় তিতির পাখির জন্য বানানো ছোট্ট একটা গড়ে খুঁটি পাতিলে পানি রেখে এলো অতসী। বিছানায় তাকাতেই মনে পড়ল জ্বরের সময় করা পাগলামোগুলো। সায়ানের জেদ আবদার থেকে খুব মনে পড়বে আজ থেকে। কটু হলেও সত্য, অতসী সায়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা ভুল। সায়ান অনামিকার আমানত, যা কিছুক্ষণ আগেই অতসী সায়ানকে ফিরিয়ে দিয়েছে। 1 বছর আগে অতসীর জীবনে এই দিনে দিহান ছিল। সময়ের ব্যবধানে আজ কেউ নেই। আজ নিঃস্ব হয়েও পরিপূর্ণ লাগছে। কারণ সায়ানের কাছে অনামিকা, বাবার কাছে তার মেয়ে সুস্থ ফিরিয়ে দিতে পেরেছে। সায়ান যখন অনামিকাকে প্রথম দেখল চুপচাপ দাঁড়িয়েছিল, মুখে কোনো কথা ছিল না। বাবা প্রথমে এসে অনামিকাকে জড়িয়ে ধরে কি কান্নাটাই না করল। অতসী যখন অনামিকার হাত সায়ানের হাতে দিল, সায়ান খুব শক্ত করে অনামিকার হাত ধরেছে। চাইলেই বুঝি আবার হারিয়ে যাবে। সবাই খাবার টেবিলে আড্ডায় মেতে উঠেছে। সবাই জুটিতে আছে। সেখানে অতসী
যেন বড্ড বেমানান। আর তাছাড়া কিছুক্ষণ পর বাবা মা চলে যাবে। অতসীকে তো আর রেখে যাওয়া যায় না, তাই বাবা বলেছে তৈরি হতে। বাবা না বললেও অতসী তৈরি হয়েই নিত। মায়ের কাছে বলে আগেই অতসী সালোয়ার কামিজ আনিয়েছে। গায়ের শাড়িটা ছেড়ে সালোয়ার কামিজ পরে নিয়েছে। আজ অনেক দিন পর চুলগুলো বেনুনি করেছে, বাম হাতে গড়ি। নাকফুল খুলে ছোট্ট একটা নাকফুল পরে নিল। বিলাসিতা করার কোনো উপায় নেই, কারণ কিছুক্ষণ পর থেকে নিজের হাল নিজেকেই ধরতে হবে। ঘরে সব কিছু একবার করে শুয়ে দেখছিল অতসী। বাহির থেকে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। অপেক্ষা না করে অতসী নিচে চলে আসে। এমনিতেও অনেক সময় হলো। সব সার্ভেন্টদের সাথে দেখা করে অতসী আন্ডার জায়গায় এসে দাঁড়ালো। বাবা মসজিদে নামাজে গিয়েছে, মা অন্য রুমে রেস্ট করছিল। অতসীকে দেখে রাইমার হাসি হাসি মুখ মলিন হয়ে যায়, কিন্তু অতসীর মুখে হাসি লেগেই আছে। রাইমার মুখ অনুসরণ করে দিহা নিপা তাকাতে ওরাও অতসীকে দেখল। সায়ান তখনও ব্যস্ত অনামিকার সাথে কথা বলাতে। অতসীর উপস্থিতি বুঝে অনামিকা প্রথম জিজ্ঞেস করল, তুই কি আজকেই চলে যাবি? হ্যাঁ, থাক না দুদিন প্লিজ। আপু, 6 মাস হলো এসেছি। তাছাড়া তাছাড়া কি? আপু, তুই আবার নিজের সংসারের দায়িত্ব নিজে নে। তুই কি সত্যি চলে যাবি? অনামিকার প্রশ্নের উত্তর আমিনুর সাহেব দিলেন। হ্যাঁ রে মা, আবার কে আসবে ওকে নিতে? অতসীকে উদ্দেশ্য করে বলল, যা তোর মাকে তৈরি হতে বল। অতসী মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। রাইমা উঠে আসছিল, দিহান হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? অতসীর কাছে। কেন? কথা বলতে। পরেও তো বলা যায় নাকি? আড্ডা থেকে উঠলে সবাই কি মনে করবে? দিহানের কথার কোনো জবাব দিল না রাইমা। চুপচাপ আবারও আড্ডায় মেতে উঠল। অতসী যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে। অতসী জানতো এমন হবে, তবুও কেন এমন কষ্ট হচ্ছে? ইফাত, আরেফিন, রাইমা, দিহান সবাই চুপ। অতসী হেসে সবার থেকে বিদায় নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে আসছিল। হঠাৎ সায়ানের ডাকে সবাই পিছনে তাকালো। অতসী, রুমে যাও। সায়ানের কথার জবাব অনামিকা দিল। চলে যাওয়ার সময় ভাবে পিছন ডাকতে নেই, যেতে দাও। অনামিকা, তোমাকে আমার কিছু জানানোর আছে, কিন্তু তার আগে তুমি প্লিজ চুপ থাকবে। অতসী, আমি কিছু বলেছি, রুমে যাও। ওর দায়িত্ব এখানেই শেষ। ওকে আমার সাথে যেতে দাও, জেদ করো না। নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিলেন আমিনুর সাহেব। অতসী, আমি কি বলেছি? কানে যাচ্ছে না? আমি চলে যাব মিস্টার মাহমুদ। সায়ান এতক্ষণ চুপ থাকলো, রেগে এগিয়ে যাচ্ছিল অতসীর দিকে। এটা দেখে অতসী মায়ের হাত আরও শক্ত করে ধরে। সায়ান টান দিয়ে হাত ছাড়িয়ে কাঁধে উঠিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘটনার আকস্মিকতায় সবাই চুপ। রুমে নিয়ে এসে অতসীকে সায়ান বিছানায় ফেলে দেয়। এক হাতে ওর হাত বিছানায় আঁকড়ে ধরে, অন্য হাত অতসীর দুগাল চেপে ধরেছে। বলেছিলাম না যা ইচ্ছে করো, কিন্তু ছেড়ে যাওয়ার কথা চিন্তা করো না। সাহস কি করে হয় তোমার? এত সাহস কে জুগিয়েছে? মরার শখ জেগেছে? তুমি কি চাইছ? আমি তোমাকে মেরে নিজে মরে যাই? আর এসব কি পড়েছ? বিনুনি কেন করেছ? কথাগুলো বলতে বলতে সায়ান অতসীকে টেনে তুলে উঠিয়ে বসায়। এলোপাথারি টেনে অতসীর বিনুনি খুলে ফেলল। অতসী ব্যথায় সায়ানকে ধাক্কা দিতে চাইলে সায়ান আরও জোরে চুল টানতে থাকে। ওড়নায় হাত দিতে অতসী বাধা দেয়। কে শুনে কার কথা? টান দিয়ে ওড়না সরাতে সিপটিফিন লাগানো অংশ ছেড়ে আসে। অতসী তাকিয়ে দেখে সায়ানকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলল, আপনি সাইকো মিস্টার মাহমুদ, আপনি সত্যি একটা সাইকো। অতসীর এক কথায় সায়ান এগিয়ে গিয়ে অতসীর কামিজের পিছনের দিকটা টান দিয়ে ছেড়ে ফেলে। এটা তুই কী পরেছিস? শাড়ি কেন চেঞ্জ করেছিস? এত কোথায় পেলি? হ্যাঁ, শাড়ি পরিস নাই কেন? না করেছিলাম না এসব পরতে? অতসী দুহাত পেছনের দিকে নিয়ে এক হাত দিয়ে চেপে ধরেছে, অন্য হাত অতসীর চুলের মুঠি ধরে বলল, আমার ভালোবাসার গভীরতা তুই ভাবতেও পারবি না। তোর জন্য আমাকে যদি কাউকে মারতে হয় আমি মারব, নিজের মরতে হলেও আমি মরব, কিন্তু তোকে আমি ছাড়ব না। আমি সবার মতো না, আমি সায়ান মাহমুদ। আর 10টা ছেলের মতো আমি ভালোবাসা ত্যাগ দিয়ে মহান আমি সাজতে পারবো না। আমি মহান বাহিরে সাজবো, ঘরে না। আমার ভালোবাসা আমি ছিনিয়েই নিব, এটা আমি খুব ভালো করতেই জানি। শাড়ি কি তুই নিজে চেঞ্জ করবি, না আমি পরাবো? ওয়ারড্রপ থেকে শাড়ি ব্যতীত বাকি কাপড় নিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। 5 মিনিট না হতে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ছে সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের সামনে দাঁড়ালো। সায়ান খুব যত্ন করে অতসীকে শাড়ি পরিয়ে দিল।
অতসীর শরীর থেকে তোয়ালে ফেলে দিয়ে আঁচল উঠিয়ে দিয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করে দিল। অতসী নিজেই হাত খোপা করল। সায়ন ড্রয়ার থেকে নাকফুল, চুড়ি, সেন্ট সব বের করে নিজ হাতে পরিয়ে দিল। অতসীকে নিজের সামনে দাঁড় করিয়ে খুব গভীরভাবে কপালে একটা আবেগী চুমু দিল সায়ান। আদো আদো কান্না মিশ্রিত স্বরে সায়ান বলল, তোমার ভালোবাসা যদি আমাকে হিংস্র করে তোলে তবে আমি তোমার জন্য হিংস্র হব, স্বার্থপর হব, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। না হলে কিন্তু আমি মরে যাব। আমি কিন্তু বাঁচতে চাই শুধু তোমার সাথে। তোমাকে কেউ স্পর্শ করুক এটা আমি চিন্তাও করতে পারি না। তুমি যদি চলে যেতেই চাও তাহলে প্লিজ আমাকে একেবারে মেরে তারপর যাও, না হলে আমার থেকে নিজেকে আলাদা করো না। 7 মিনিটে 3টে সিগারেট শেষ করেছে দিহান। বড় টেনশন একটাই, সায়ান আবার বেশি রাগ করে অতসীর কোনো ক্ষতি না করলেই হলো। সব আগে থেকে প্ল্যান ছিল, অনামিকা যেহেতু সুস্থ হয়েছে সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করবে, তাই তো অনামিকার সাথে এত ভালো ব্যবহার না হলে দিহান আগেই এই মেয়েকে উপযুক্ত শাস্তি দিয়ে দিত। ইফাদের স্পর্শে পিছনে ফিরল দিহান। উপরে চল, সায়ানের সাথে কথা বলা দরকার। অনামিকার স্বাস্থ্যের জন্য কিন্তু এটা। ইফাদের কথা শেষ হতে না হতে দিহান বলল, সবসময় বন্দুক অতসীর কাঁধে রেখে কেন চালাতে হবে? তুই কি দেখিসনি লেডির কতটা কষ্ট হচ্ছিল? আমি জানি, কিন্তু আমরা নিরুপায়। অনামিকের সুস্থ থাকা প্রয়োজন, না হলে সত্য জানবো কি করে? সায়ান চুপচাপ অতসীর সামনে বসে আছে। রাগ অনেকটা কমে গেলেও অতসীর হাত খুব শক্ত করে ধরে রেখেছে। বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোরে অনবরত আঘাত করছিল অতসী। সায়ানের দৃষ্টিকে সেদিকে। হঠাৎই অতসীর বৃদ্ধাঙ্গুলির নখ কটাস করে ভেঙে গেল। সায়ান আনমনেই হেসে অতসীর দিকে তাকিয়ে ধীর গলায় বলল, ক্ষতিটা কার হলো? রাগ ভালো না মিস্টার মাহমুদ। রাগ হলে পানি খেতে হয়। আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। লাগবে না। আজ থেকে তুমি এই রুম থেকে বেরোবে না, যতদিন না অবধি অনামিকাকে আমাদের সম্পর্কের কথা জানানো হচ্ছে। জানানোটা কি খুব বেশি প্রয়োজন? না মানে আমি চলে গেলেই তো আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এটা ঠাকুমার জুলি না, যেখানে গল্পের শেষে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল বলে তুমি ইতি টানবে। কিন্তু এই ঘরের সব আছে, যা যা লাগবে তোমার সব এসে যাবে, কিন্তু রুম থেকে বেরোবে না। অতসীর করুণ দৃষ্টি সায়ানের দিকে। দৃষ্টি উপেক্ষা করে সায়ান আবার বলল, হুমায়ুন আহমেদ বলেছেন, অধিক ভালোবাসলে হয় ছেলে মেয়ের হাতের পুতুল হয়ে যায়, না হয় মেয়ে ছেলের হাতের পুতুল। দুজনে একসাথে একে অপরের কাছে হাতের পুতুল হয় না। জানো তো অতসী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার হাতের পুতুল আমি হতে পারবো না। তুমি যেদিন শুধু আমার হবে, শুধুই আমার, সেদিন আমি তোমার হাতের পুতুল হব, এর আগে না, কারণ আমি তোমাকে হারাতে পারবো না। সায়ান দীর্ঘশ্বাস ফেলে অতসীকে দাঁড় করিয়ে খুব শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে নিল। কপালে একটা গভীর উষ্ণ চুমু দিয়ে সাবধানে থেকো বলে বের হয়ে আসলো। বাহির থেকে লক করতে অবশ্যই সায়ান ভুলে যায়নি। হ্যাঁ, গৃহবন্দী করেই রাখবে অতসীকে, তবুও ছাড়বে না। অনামিকা অবশ্যই এসব স্বাভাবিকভাবে নিতে পারেনি, তাই ইফাত কৌশলে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। উঠলে কিছু একটা বলে ঠিক ম্যানেজ করে নিবে। সায়ানকে নিচে নামতে দেখে এগিয়ে গেল রাইমা। কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি অতসীকে মেরেছেন? ওকে কান্না করছে? সায়ান বেখেয়ালি হেসে জবাব দিল, না ম্যাম, ঠিক আছে, বসে বসে টুটলাইট মুভি দেখছে, রিল্যাক্স। ইফাতের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে ইফাত বলল, অনামিকা ঘুমিয়েছে। বেশ ভালোই রিয়েক্ট করেছে, বিশেষ করে অতসীকে ওভাবে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনামিকা অনেকটা উগ্র হয়ে উঠেছিল, তাই বাধ্য হয়েই কথা শেষ করার আগে সায়ান বলল, বুঝতে পারছি না কী করব, তবে অতসী কোথাও যাচ্ছে না, এটা ফাইনাল। ইফাত উত্তর দিল, যেতে দেওয়া উচিত ছিল, কারণ আমাদের প্ল্যানে। দিহান কথার পরন কেটে বলল, লেডি চলে গেলে সমস্যার সমাধান নয়, তাছাড়া সায়ানের সাপোর্ট লেডি। লেডি এখানে থাকবে, অধিকার কেন ছাড়বে? ইফাত আর কথা বাড়ালো না। 3 বন্ধু আগালো অনামিকার বাবার দিকে। আমিনুর সাহেবকে উদ্দেশ্য করে সায়ান বলল, আঙ্কেল, আপনারা চাইলে চলে যেতে পারেন, কিন্তু অতসী যাবে না। কেন? এখানে আর দরকার নেই। তাহলে কেন থাকবে? অধিকারে থাকবে। কিসের অধিকার? এটা অনামিকার সংসার, এখানে অতসীকে আমি রেখে যেতে পারবো না। অতসী আমার স্ত্রী, সে অধিকারে থাকবে। আমি না চাইলে অতসী এক পাও এই বাসার কেন রুম থেকেও বের হতে পারবে না। তুমি কিন্তু ঠিক করছো না সায়ান। আঙ্কেল, কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনি নিজেই বলবেন আমার আজকের সিদ্ধান্তই ঠিক ছিল।
আমিনুর সাহেব বাধ্য হয়ে অতসীকে রেখে চলে আসলো। রাতে দিহান, রাইমা, ইফাত, আফরিন চলে গেল। অনামিকা তখনও ঘুমে। হঠাৎই অতসী রুমের দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালো। সায়ান এসেছে, সাথে একটা বড় সুটকেস, খাবারের ট্রলি। এসব রেখে বিনা বাক্য ব্যয়ে সায়ান ওয়াশরুমে চলে যায়। অতসীর মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। এই তো অ্যাডওয়ার্ডকে অনেক খোঁজার পর পেয়েছে। বেলা এতগুলো বাম্পায়ারের মধ্যে অস্থির মুহূর্তে আছে। ঠিক তখন সায়ান এসে টুক করে ডিসকানেক্টেড করে দিয়েছে। অতসী রেগে তাকাতে মুচকি হেসে সায়ান বলল, তেরা দেন কিদার হোক, তেরা এডওয়ার্ড ইদার হোক। মিস্টার মাহমুদ, আপনি একটা বান্দর। হ্যাঁ, তুমি সায়ান বান্দরের বউ। নাও, হা করো, খেয়ে নাও। কথা না বলে চুপচাপ অতসী খাচ্ছিল, কিন্তু নজর যাচ্ছিল সুটকেসের দিকে। হঠাৎ মনে পড়ল, মিস্টার মাহমুদ তো আমাকে মেরে সুটকেসে ভরে পানিতে ফেলে দিবে না তো? ক্রাইম সাসপেন্সে এমন অনেক কিছুই দেখেছে। তাই বুঝি মিস্টার মাহমুদ এত যত্ন করে খাওয়াচ্ছে? শুনেছি মানুষ নিজের মৃত্যুর কিছুদিন আগে থেকে বুঝতে পারে, তবে কি সময় শেষ? উনি তো আগেই বলেছিল বিয়েটা শুধু প্রতিশোধের। তাহলে কি আমার মৃত্যু দিয়ে সব শেষ হয়ে যাবে? ভাবতেও বার দুয়েক বিষম খেলো অতসী। অতসীর দিকে পানির গ্লাস এগিয়ে দিল সায়ান। এক শ্বাসে পুরো পানি খেয়ে নিল অতসী। কে জানে, এটাই হয়তো শেষ খাওয়া। সায়ান মুচকি হেসে বলল, তোমার চিন্তা ভাবনার তারিফ করতে হয়। ভাবলে কিভাবে তোমাকে আমি মেরে ফেলব? সায়ানের কথা শুনে অতসী থমকে যায়। মনের কথা মিস্টার মাহমুদ জানলো কী করে? এটা তো শুধু ভ্যাম্পায়ারদের দ্বারাই সম্ভব, কারণ তারাই পারে মাইন্ড পড়তে। আল্লাহ, তাহলে কি? ফাঁকা ডোক গিলে কাঁপানো হাতে স্পর্শ করলো সায়ানের হাত। না, গরম লাগছে। ভ্যাম্পায়ার হলে অবশ্যই শরীর ঠান্ডা থাকতো। সায়ান খাওয়া শেষে হাত ধুয়ে এসে অতসীকে উদ্দেশ্য করে বলল, না আমি মরে গিয়েছি, না আমি তোমাকে মেরে সুটকেস বন্দি করে পানিতে ফেলবো। এসব আজগুবি চিন্তাভাবনা বাদ দাও। যাও, সুটকেস খুলে দেখো কি আছে। সায়ানের বলতে দেরি হলে অতসীর খুলতে দেরি হলো না। সুটকেস খুলে অতসী বিস্ময়ের সপ্তম আসমানে পৌঁছেছে। পুরো সুটকেস ভর্তি বিভিন্ন লেখকের বই, শরৎচন্দ্র থেকে শুরু করে 50 শেডস অব গ্রে। অতসীর যেন বিশ্বাস হচ্ছে না। কিছু সময়ের মধ্যে রুমের একপাশে ছোট একটা লাইব্রেরি হয়ে গেল। ইজি চেয়ারের পাশের দেওয়াল শুধুই বই। তার চেয়ে বরং দূরেই থাকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অতসীর কবিতা আবৃত্তি বরাবর সায়ানকে মুগ্ধ করে। আজও ব্যতিক্রম হয়নি। কালো সবুজ রঙের শাড়ি, হাতখোপা, এসব যেন বরাবরই বাধ্য করে প্রেমে পড়তে। ইদানিং সিগারেটের নেশায় হয় না যতটা হয় অতসীর কথায়। ইজি চেয়ারে বসে নিজের কাছে নিয়ে আসে। অতসীর চুলে হাত বুলাতে বুলাতে সায়ান জিজ্ঞেস করল, এখনও অভিমান? হুম, ভালোবাসি, তাই তো কষ্ট হয়। তুমি কেন ছেড়ে চলে যেতে চাইলে? তাই তো বাধ্য হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতে হলো। এটাও হয়তো ভালোবাসার প্রকাশের একটা ধরন মাত্র। আমার মতে ছেলেদের ভালোবাসার অনেক পদ্ধতি ব্যবহার। তারা ব্যবসায় যেমন নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করে, হয়তো ভালোবাসার মানুষের ক্ষেত্রেও তাই। না হলে হিংস্রতায় কি ভালোবাসা প্রকাশ হয়? অতসীর কণ্ঠে বিদ্রূপের স্পর্শ। এটা ভুল। ভালোবাসা মানুষকে হিংস্র কেন, খুনি অবধি বানিয়ে দিতে পারে। নির্ভর করে সামনের ব্যক্তিটা কতটা ভালোবাসে। আচ্ছা, কিছু কথা বলবো, হয়তো তুমি বুঝতে পারবে। রোমান্স আর ইন্টিমেন্সির মধ্যে পার্থক্য জানো? ইদানিংকালের কিছু লেখা পড়লে মনে হয় রোমান্স মানে কাপড় খোলা নগ্ন দেহ ছাড়া রোমান্স হয় না। যদি এমনটা হতো তাহলে দর্শন ও রোমান্সের কাতারেই পড়তো। আজকাল মানুষ ভুলেই গিয়েছে চোখে চোখ রেখে, হাতে হাত ধরে কিংবা প্রেয়সীর চুলে হাতের ছড়িতে রোমান্স খুঁজে পাওয়া যায়, নাকি প্রেয়সীর নাভির গভীরতা পরিমাপে কিংবা তার দেহাকৃতির অঙ্গভঙ্গিতে। হ্যাঁ, শারীরিক চাহিদা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বাসরাতে কী হয় এটা তো আর বলে বেড়ানোর কথা না। মানুষ বুঝে ভাই, কিন্তু একদল মানুষ এটা নিয়েও কটূক্তি করবে, কারণ তাদের চোখে নিজের মতবাদ সঠিক। অন্য সবাইকে এরা মানুষই মনে করে না। অন্যকে ছোট করে এরা যা আনন্দ পায়, হয়তো এই আনন্দ এদের একদিন কাল হয়ে দাঁড়াবে। প্রকৃতির নিয়ম প্রতিশোধ নেওয়া। তুমি ছেড়ে দিলেও প্রকৃতি ছাড়বে না, কারণ কার্মা ইচ্ছে বীজ।
তুমি হয়তো বলবে আজ সন্ধ্যাবেলা আমি যা করেছি তা কি, সেটা আমার হিংস্রতা ছিল। ভালোবাসা মাঝে মধ্যে মানুষকে হিংস্র করে তোলে, কিন্তু আমার কোনো আফসোস নেই। তোমার জন্য আমি যখন যেমন হিংস্র, স্বার্থপর, ঠিক তেমন আমার ভালোবাসায় তোমায় সিক্ত করতেও সবসময় প্রস্তুত। অতসী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সব থেকে রহস্যময় চরিত্র তো সায়ান, কিন্তু এখন যা বলল সব মাথার উপর দিয়ে চলে গেছে। কি বোঝালো মিস্টার মাহমুদ? কিন্তু এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই তো কথা না বাড়িয়ে অতসী চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে অতসী একবারের জন্য রুম থেকে বাইরে যায়নি। পুরো সংসার সাজিয়েছে এই রুমেই। সারাদিন কেটে যায় অনলাইনে কাজ করে, না হয় বই পড়ে। সময় মতো খাবার রুমে চলে আসে। তিতির পাখি, বারান্দার ছোট্ট বাগান, এসব অতসীর সাথে। সায়ান অফিস থেকে এসেই প্রথমে অতসীর কাছে আসবে, কিছুক্ষণ থেকে অনামিকার কাছে চলে যায়। অনামিকা যে সায়ানকে সেদিনের জন্য প্রশ্ন করেনি এমন কিন্তু নয়, করেছিল, কিন্তু সায়ান কোনোভাবে কাটিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো অনামিকা সায়ানের থেকে দূরত্ব মেপে চলে। হিসেব মতো অনামিকার চাহিদা বেশি থাকবে, সায়ান অধিকার সব চাইবে, কিন্তু এসবে বড্ড অনীহা। একদিকে অবশ্য সায়ানের জন্য ভালোই হয়েছে, কারণ অনামিকা যদি অধিকার চাইতো তাহলে কি যে হতো। ইফাত এসেছিল অনামিকাকে দেখতে। আপাতত সব ঠিক, এখন উচিত অনামিকা রিপোর্ট সম্পর্কে জানানো। কিন্তু যদি হিতে বিপরীত হয়, অনামিকার স্বাস্থ্যের কথা চিন্তা করে ইফাত আরেক দফা পিছিয়ে গেল। অতসী তার সাথে দেখা করতে যায় ইফাত। সায়ান এক প্রকার বন্দিই করে রেখেছে। ভালোবাসার বিভিন্ন রূপ ইফাত দেখেছে, খুব অল্প সময় দেখেছে। অতসীর জন্য সায়ানের পাগলামো, দিহানের জেদ, অতসীর বন্ধুত্ব কিংবা রাইমার আত্মত্যাগ, সব যেন এক একটি জীবন্ত উদাহরণ। অতসীর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ইফাত। এ কথা সে কথা, কত কথা হলো। আফরিন ইফাতের সম্পর্ক ঠিক করতে বেচারিকে বেশ ভুগিয়েছে, কিন্তু দিন শেষে অতসী সব সামলে আফরিনকে বাধ্য করেছিল বেরিয়ে আসতে। তাই হয়তো ইফাত আফরিন এক হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে রাইমা দিহানের সম্পর্কে বিনা দ্বিধায় জিজ্ঞেস করল অতসী। ইফাত সবটা বলে, বিয়ের কারণ, দিহানের নেশায় করা ভুল সব বলে। অতসী চুপচাপ শুধু শুনেছিল। রাইমা কেন এসব বলেনি, কিন্তু ধারণা সে করেছিল কি, কিন্তু এতটা। ইফাতের কথা শুনে অতসী দীর্ঘশ্বাস ফেলে। এছাড়া আর কী বা করার আছে? তবে হ্যাঁ, এটা বিশ্বাস আছে রাইমা ঠিক দিহানের মনে জায়গা করে নিতে পারবে। দ্রুত ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চেক ইন করলো রেদওয়ান। লাস্ট মুভমেন্টে আজ দেশে ফিরছে সে। অনেক প্রশ্নের জবাব চাই। ভালোবাসার প্রত্যাখ্যান করেছিল, তার জন্য মাপ চাই, কিন্তু আদৌ কি পাবে? না, পারতে তো হবেই। প্রায় 17 মাস পর আজ তার একটু দেখা পেয়েছে। মেয়েটা উদাও হয়ে গিয়েছিল, ফিরিয়ে দিবে তো দেখ না, কিন্তু একবার তার সামনে গিয়ে দাঁড়াবে। ভালোবাসার দাবি নিয়ে না, ক্ষমার জন্য, নিজের সন্তান অস্বীকার করার পাপ থেকে মুক্তির জন্য। কিন্তু এই পথ কখন যে শেষ হবে? ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো সায়ান। আজ বড্ড বেশি দেরি করে ফেলেছে। অতসী প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সায়ান এসে টেনে টুনে খাইয়ে দিতেই আবার ঘুম। রাতের খাবার সায়ানের হাতে খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে অতসীর। ফ্রেশ হয়ে এসে অতসীর পাশে শুয়ে এক হাতে নিজের দিকে টেনে ঘুমের দেশে পাড়ি জমালো সায়ান। কারো হালকা চিৎকারে ঘুম ভাঙল অতসীর। চোখ বুজে নিজেকে আবিষ্কার করলো সায়ানের বুকে। আদৌ ঘুমে চোখ মিলে তাকাতে একজনকে দেখতে পেল অতসী। হঠাৎই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বুকের মাঝখানে কেমন জ্বালা পোড়ার অনুভূতি। বাম হাতে সায়ানের বুকের কাছটার টি শার্ট খামছে ধরে অতসী। অস্পষ্ট স্বরে বলে উঠল, অনা আপু, তুই এখানে? অতসী খুব দ্রুত উঠতে চেষ্টা করেও পারে না। এদিকে অনামিকা ঠায় দাঁড়িয়ে আছে। পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো বড্ড অগোছালো। শরীর বেশ ভালোই লাগছে, স্বাস্থ্য ভালো হয়েছে আগে থেকে একটু। অতসী যতই উঠতে চাইছে সায়ান আষ্টে পিষ্টে আবদ্ধ করে নিচ্ছে বারবার। অতসীর ডাক সায়ান গ্রাহ্যই করছে না। এদিকে সায়ান ঘুমের মাঝে ভাবছে হয়তো আজান দিয়েছে, তাই অতসী উঠতে চাইছে। সায়ান অতসীকে শক্ত করে 2 হাতে আঁকড়ে ধরে টেনে শুইয়ে দিয়ে অতসীর কাঁধে মাথা রাখল। অনামিকের চোখের সামনে সব স্পষ্টত ঘটেছে। এদিকে অতসীর ছটপটানো বেড়েই চলেছে। এবার সায়ান চোখ খুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, এমন করছো কেন? বাহিরে তো এখনো আলো ফুটেনি। কাঁপা কাঁপা কণ্ঠে অতসী বলল, আপু, আপু ঘুমে আছে, প্লিজ ঘুমাতে দাও। না সায়ান, আমি ঘুমে নেই। ভাগ্যিস আমার ঘুম ভেঙেছিল, না হলে তো। অনামিকার কণ্ঠস্বরে সায়ান উঠে বসে।
দরজা দিকে তাকাতে অনামিকাকে দেখতে পাই। এক হাতে দরজায় ভর দিয়ে হেলানোভাবে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এই দরজা তো... নিজেকেই মনে মনে গালি দিল সায়ান। ফোনে কথা বলার সময় এতটা ব্যস্ত ছিল যে দরজা ঠিকমতো লাগিয়েছে কিনা খেয়াল করেনি। সায়ানের চিন্তার ঘোর কাটল যখন অতসী দ্রুত নেমে গিয়ে অনামিকা দুহাত আঁকড়ে ধরে বলতে শুরু করেছে, আপু তুই ভুল বুঝছিস। আসলে... অনামিকা অতসীকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ভুল? অতসী, নিজের স্বামীকে বোনের বিছানায় দেখে আমি ভুল ভাবছি, নাকি আমার বোনকে আমার স্বামীর বুকে দেখছি বলে ভুল করেছি? তুই না চলে গিয়েছিলি, কখন আসলি? আপু শান্ত হও প্লিজ, চিৎকার করো না, তোমার স্বাস্থ্যের জন্য। চিৎকার? লজ্জা করছে না তোর আমার সংসার এভাবে শেষ করে দিতে? আরে ও তো পুরুষ মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে রাস্তার মেয়ের মতো তুই সব বিলিয়ে দিলি? আপু আমার কথা শোনো, বাবা ঠিকই বলে তুই রাস্তার মেয়ে। আসলে তুই রাস্তার মেয়ে না, তুই বাজারে মেয়ে। ছোটবেলা থেকে আমার সব কিছুই তোর চাই, তাই এইভাবে আমার স্বামীকে কেড়ে নিলি? সমাজে কি পরিচয় দিবি নিজের, সায়ানের রক্ষিতা বলে? অতসী এ পর্যায়ে অনামিকার পায়ে বসে পড়ল। পা ধরে মিনতি সুরে বলতে থাকে, আপু তুই যা বলবি আমি মাথা পেতে নিব, কিন্তু এবার শান্ত হয়ে যাও। সায়ান এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে এসে বলল, অতসী আমার স্ত্রী, লিগ্যাল ওয়াইফ, আশা করি তুমি বুঝতে পেরেছ। স্ত্রী মানে? অতসী তোমার স্ত্রী হলে আমি কে সায়ান? তুমি আমার প্রথম স্ত্রী। সায়ানের কথায় অনামিকা দরজায় ঘেঁষে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে খুব সহজ গলায় বলল, তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারো না। সায়ান মাহমুদ, তুমি অতসীকে ছাড়বে, এমনকি এক্ষুনি তালাক দিবে? সম্ভব নয়। সহজ উত্তর সায়ানের, সবই সম্ভব। তুমি মুখে মুখে এখনই 3 তালাক না দিলে আমি কিছু করে বসব। অতসী চুপচাপ উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, আপু আমি চলে যাচ্ছি, প্লিজ তুই শান্ত হ, কোনো দিন ফিরে আসবো না। আমার জন্য তুই অনেক কিছু হারিয়েছিস, আর হারাতে হবে না। সায়ান অতসীর হাত খুব শক্ত করে ধরে হাত ধরে টেনে একদম নিজের সাথে মিশিয়ে অনামিকার মুখোমুখি দাঁড় করায়। অনামিকা, এটা তোমার জীবনের একটা সত্যি, তুমি মানতে বাধ্য। তোমার যতটা অধিকার ঠিক ততটা অধিকার অতসীর। আমি মানি না। কথা শেষ করার আগেই অনামিকা অতসীর হাত ধরে টান দিয়ে উল্টো ধাক্কা দেয়, যার ফলে অতসীর পাশে রাখা ল্যাম্পের স্ট্যান্ডের কাছে ফ্লোরে ধপ করে পড়ে যায়। এদিকে অনামিকা নিজেও সেন্সলেস হয়ে সায়ানের পায়ে লুটিয়ে পড়ে। রাত প্রায় 2টা 30। দিহান ইফাত চলে এসেছে। অনামিকার ব্লাড প্রেশার প্রায় 180/130, যেখানে নর্মাল 120/80। অনামিকার মাইনর অ্যাটাক হয়নি, এটাই বেশি। এত দ্রুত ব্রেন হয়তো নিতে পারছে না, কিন্তু যদি বেশি জোর দেওয়া হয় অনামিকা মারা অবধি যেতে পারে। ইফাত বেশ রেগে আছে। এতটা কেয়ারলেস সায়ান কিভাবে হতে পারলো? অনামিকার লাইফ রিস্ক। হ্যাঁ, মেয়েটা যা করেছে হয়তো ঠিক না, কিন্তু সত্যতা এখনও প্রমাণ হয়নি। তাছাড়া কারো লাইফ নিয়ে এমন রিস্ক নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু দিহানের দৃষ্টি অতসীত স্থির। মেয়েটা অনবরত কাঁপছে, দরজার হাতল ধরে ঠায় দাঁড়িয়ে আছে। দিহানের প্রচণ্ড ইচ্ছে করছে অতসীর কাছে এগিয়ে গিয়ে শক্ত করে দুহাত ধরতে, সাহস দিতে। লেডি, আমার লেডি লাক, তুমি চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, আজ দুহাত ধরার অধিকার তার নেই, না আছে সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা। জেদ এতটা কেড়ে নিবে জানলে দিহান হয়তো জীবন থেকে জেদ শব্দটা মুছে ফেলত। দীর্ঘশ্বাস ফেলে সায়ানের দিকে আগালো দিহান। মাঝে মধ্যে পুরুষ মানুষের এমন অনেক কিছুই মেনে নিতে হয়, যার কারণে তার হৃদয়ে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু তবুও মেনে নিতে হয়। কারণ পুরুষ জাতি এমন এক জাতি, তাদের ভিতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাক, তবুও তাদের চেহারায় যেন সামান্য আঁচ না আসে। অতসী দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কেন সেদিন সে চলে গেল না? বারবার কেন সবার সুখের পথে বিষাদের রূপ নিয়ে আসে? বাবা হয়তো ঠিকই বলে, আমি মেয়েটাই খারাপ, মন্দ ভাগ্য নিয়ে এসেছি সবার জন্য। আচ্ছা আমার কি দোষ? আমি তো বলেছিলাম না আমাকে মিস্টার মাহমুদের সাথে বিয়ে দিতে। জোর করে কেন আমাকে নিয়েই এসব হলো? বাড়ির ভাঙা কুলোটা যেমন ব্যবহার হয় সব আবর্জনা পরিষ্কারে, কাজ শেষে ফেলে রাখা হয় কোনো একটা কোণায়। নিজেকে আজ বড্ড বেশি তেমন মনে হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে এলো অতসী। বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই গার্ডসগুলো বাধা দিল। পায়ে যেন শক্তি নেই, তাই তো অতসী গেটের 5টা ঠায় বসে আছে। একটা মেয়ে কোথায় যাবে, কি করবে, কি হবে আগামীতে সে জানে না, তবে নিজের বোনের ক্ষতি তো আর করতে পারবে না।
অথচ এখানে থাকলে সায়ান কোনো দিন অনামিকাতে আসক্ত হতে পারবে না, তাই আমাকে দূরে সরে যেতেই হবে। এমন হাজারো এই কথা সেই কথা ভাবছিল অতসী। ভালোবাসা, আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ। তোমাকে নিয়েই এমন আহত, এত অপরাধী, এত অসহায়। তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই, তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারি। মহাদেব সাহা। সায়ানের কণ্ঠস্বর শুনে পেছন ফিরে অতসী। সায়ান এসে চুপচাপ অতসীর পাশে বসেছে। অতসীর ঠোঁটের কোণায় লেগে আছে রক্ত। আস্তে ধীরে এগিয়ে যায় রক্তিম ঠোঁটের প্রান্তে। আজ সামান্য অন্য এক নেশায় ডোব দিয়েছে। নেশা যেন গভীর থেকে গভীরতম। মানুষের রক্তে আলাদা এক স্বাদ আছে। সত্যি কি তাই? না, এই স্বাদ শুধুই অতসীর। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দায়িত্বের সংসার। লিখেছেন সৌরভে সুভাষিনী। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।